দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের স্বপ্নের পদ্মা সেতুর মূল কাজ শুরু। নদী শাসন ও পাইলিং কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, কোনো ষড়যন্ত্রই পদ্মা সেতুর কাজ আটকাতে পারেনি, প্রমাণ হলো বাঙালি পারে। এই সেতু নির্মাণের জন্য যারা নিজের জমি ভিটামাটি দান করেছেন তাদের প্রতি জানাই আমার কৃতজ্ঞতা। যে জাতি সম্পর্কে জাতির পিতা বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতুর কাজ শুরু হওয়ায় খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে আশাবাদ। এই অঞ্চলে শিল্প কলকারখানা গড়ে উঠবে, বেকারত্ব হ্রাস পাবে, জায়গার দৃশ্যপটই পাল্টে যাবে। বরাদ্দের আগেই দলীয় প্রতীক নিয়ে চলছে পৌর নির্বাচনের জনসংযোগ। সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে প্রস্তুত ভোটাররা। স্বাধীনতার পর জনশক্তি রপ্তানিতে কোটির মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। জবাবদিহিতা নিশ্চিত হলেই আগামী চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব, মত বিশ্লেষকদের। রাজধানীর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশনকেই দুষছেন পরিবেশবিদরা। ২১ মার্চের মধ্যে অবস্থার পরিবর্তন আশ্বাস কর্তৃপক্ষের। এবং টানা ১৬ ঘন্টা আলোচনা শেষে জলবায়ু চুক্তির খসড়ায় সম্মতি। মন্ত্রী পর্যায়ের বৈঠকে গৃহীত হলেই চূড়ান্ত হবে, তবে জানা যায়নি শর্তগুলো। পদ্মা সেতুর কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মূল পাইলিং কাজের উদ্বোধন করেন তিনি। এর আগে সকালে শরীয়তপুরে জাজিরা পয়েন্টে নদী শাসন কাজের ফলক উন্মোচন করেন তিনি। সেখানে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রই পদ্মা সেতু নির্মাণ কাজ বন্ধ করতে পারেনি। তিনি বলেন, এই সেতুর কাজ শুরুর মধ্য দিয়ে প্রমাণিত হলো নিজেদের কাজ করার সক্ষমতা বাংলাদেশের আছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথে পদ্মা সেতুর নির্মাণ কাজ আরেক ধাপে এগিয়ে গেল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন সেতুর মূল পাইলিং। এর মধ্য দিয়ে শুরু হলো পদ্মা সেতুর নির্মাণ কাজ। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, হাত পেতে নয়, আমরাও যে পদ্মা সেতুর মতো এরকম একটা বিশাল সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে পারি, সেই যোগ্যতা যে এবং ক্ষমতা বাংলাদেশ যে অর্জন করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। দুপুরে পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে পাইলিং কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল 11:15টার দিকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। এরপর সেতুর নদী শাসন কাজের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এই দুটি সেতুই তারা পরে সুধী সমাবেশে বক্তব্য রাখেন শেখ হাসিনা। বক্তব্যে পদ্মা সেতু নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের কথা তুলে ধরেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রই পদ্মা সেতুর নির্মাণ কাজ থামাতে পারেনি। সেতুটা নির্মাণ করা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। 2001 নির্বাচনে বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে এই সেতু নির্মাণের কাজ বন্ধ করে দেয়। আমরা 2008 নির্বাচনে সরকার গঠন করার পর যখন আবার উদ্যোগ নিলাম যে এই সেতু নির্মাণ আমাদের করতেই হবে, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে চুক্তি হয়, তারা এগিয়ে আসে। হঠাৎ কোনো কারণ ছাড়াই তারা এখানে দুর্নীতির একটা অভিযোগ আনে। পদ্মার ব্যাপারে কোথায় কি দুর্নীতি হয়েছে সেটা আমি জানতে চাই। আমরা চিঠিও লিখলাম, কিন্তু আর কোনো উত্তর পাইনি। আজ পর্যন্ত তারা কিন্তু প্রমাণ করতে পারে নাই। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা সেতু দেশের আঞ্চলিক যোগাযোগের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এছাড়াও সেতু নির্মাণে জমি দানকারীদের কৃতজ্ঞতা জানান তিনি। যে জাতি সম্পর্কে জাতির পিতা বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। দেশের জন্য যা করবো একটু সুন্দরভাবে কিছু করব, নতুন কিছু করব। আর সেই সাথে সাথে এই অঞ্চলটা সম্পূর্ণ দৃষ্টিনন্দন হবে।
পর্যটকদের জন্য হবে, বিনিয়োগকারীদের জন্য হবে। বিকেলে মাওয়ায় এক জনসমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিশ্বব্যাপী যে যোগাযোগ শফিক মোহাম্মদ, সময় সংবাদ। নেটওয়ার্ক তৈরি হচ্ছে। এদিকে পদ্মা সেতুর কাজ শুরু হওয়ায় খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। তারা মনে করেন এই সেতু চালু হলে অবসান ঘটবে তাদের দীর্ঘদিনের বঞ্চনার। আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে বাড়বে তাদের জীবনযাত্রার মান। পদ্মা সেতু হয়ে যাবে, এই অঞ্চলে শিল্প কলকারখানা গড়ে উঠবে, বেকারত্ব হ্রাস পাবে। দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক একটা বিশাল চাঙ্গা হবে, এই জায়গার দৃশ্যপটই পাল্টে যাবে। দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা বন্দর, সেটা আরও গতিশীল হবে। পর্যটন শিল্প বিশেষভাবে সুন্দরবনের সাথে, রাজধানীর সাথে যোগাযোগ ভালো হবে। এবার পৌর নির্বাচনের খবর। পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ না হলেও প্রচারণা থেমে নেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। নানা প্রতিশ্রুতি নিয়ে তারা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। সমর্থন আদায়ে অনেকে দিচ্ছেন মডেল পৌরসভার প্রতিশ্রুতি, আর ভোটাররা বলছেন পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের 4টি পৌরসভার অলিগলিতে প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থীরা। পিছিয়ে নেই কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। পৌরসভার উন্নয়নে প্রতিশ্রুতির বাণী নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। পৌরসভার উন্নয়নে, মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষও আমাকে সুন্দরভাবে রেসপন্স করছে। আমার জয়ের ব্যাপারে আমরা 100% নিশ্চিত যে আমরা জয় হবে ইনশাআল্লাহ। আগামী 14 তারিখে আমাদের প্রতীক বরাদ্দ হবে। প্রতীক বরাদ্দের সময় আমরা এ বিষয়ে আরো সবাইকে সুস্পষ্টভাবে বলে দিব, যাতে তারা সবাই আচরণবিধি মেলে সবার সহযোগিতা নিয়ে যাতে আমরা শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন সম্পন্ন করতে পারি। বাগেরহাট পৌরসভার চিত্র একই রকম। সব জায়গাতেই ভোটের হাওয়া। এখানকার আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা বাড়ি বাড়ি ঘুরে গণসংযোগ করেন। নির্বাচিত হলে অর্ধশত বছর আগের এই পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। অবশ্যই একটা সুন্দর, একটা সুষ্ঠু পরিবেশে একটা নির্বাচন করবেন। আমি ইনশাআল্লাহ আশাবাদী যে আমি হব। আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমি নাগরিক সমস্যার সমাধান করব। যে উপযুক্ত ব্যক্তি আমরা তাকে দেখতে চাচ্ছি। এদিকে শীতকে উপেক্ষা করে নির্বাচনী মাঠে ব্যস্ত হয়ে পড়েছেন নোয়াখালীর চৌমুহনী পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উঠান বৈঠক ও কর্মী সভা সহ ভোটারদের দোয়া চাইছেন তারা। আর নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ বন্ধের প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। আমি নির্বাচিত হলে যৌতুকের বিরুদ্ধে এবং কম বয়সী মেয়েদের বিবাহ নিয়ে বন্ধ করব। টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার প্রতিটি পাড়া মহল্লা সরগরম হয়ে উঠেছে প্রার্থীদের প্রচারণায়। এবার পৌর নির্বাচনে এ পৌরসভায় মেয়র পদে 2 জন, কাউন্সিলর পদে 33 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে মৌলভীবাজার পৌরসভায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ, নেত্রকোনা পৌরসভায় আছেন হারুনুর রশিদ। পৌর নির্বাচনের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতে যাব মৌলভীবাজার আব্দুল আহাদের কাছে। আহাদ। ধন্যবাদ আসাদ। আপনি যেটা বলছিলেন যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সিলেটের মৌলভীবাজার জেলায়, এবং এই মৌলভীবাজার পৌরসভায় আগামী 30 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এই নির্বাচন উপলক্ষে আমি আজ সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে প্রতিটি পাড়া মহল্লা থেকে শুরু করে শহরের যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেখানে প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং যে চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যেকটি বাড়িঘরে আমি দেখেছি যে মানুষের একটাই মুখে মুখে একটাই চলছে যে আগামী নির্বাচন কি হবে এবং নির্বাচনে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে এই পৌরসভায় মূলত আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন তিনি ভালো অবস্থানেই রয়েছেন বলা যায়, কারণ বিএনপির প্রার্থী অলিউর রহমান তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তো তার প্রার্থিতা বাতিল করার কারণটি হলো যে সবশেষ আয়কর রিটার্ন তিনি দাখিল করেন নাই, এবং সেই রিটার্ন দাখিল না করার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তো তিনি মূলত তার প্রার্থিতা ফিরিয়ে পাওয়ার জন্য উচ্চ আদালতে আপিল করেছেন এবং তিনি আশা করছেন যে আবার প্রার্থিতা তিনি ফিরে পাবেন। তো আপনি এখন
এখন যেটি দেখতে পাচ্ছেন যে এখানে যিনি একজন প্রার্থী মেয়র প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির সৈয়দ সুজাত আলী, তিনি গণসংযোগ করছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে, এবং আজ সকালে সৈয়দ মুস্তফা রোডে যে আওয়ামী লীগের যিনি প্রার্থী ফজলুর রহমান, তিনি গণসংযোগ করেছেন, এবং যে প্রত্যেকটি পাড়া মহল্লা আমরা দেখেছি যে কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তারাও গণসংযোগ করছেন। তো আপনাদের যদি আমি একটু বলে রাখি যে এই পৌরসভায় মেয়র পদে মোট 4 জন, সাধারণ কাউন্সিলর পদে 32 জন এবং মহিলা কাউন্সিলর পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই মৌলভীবাজারের এই পৌরসভার পাশাপাশি এই জেলার মোট 4টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে কমলগঞ্জ পৌরসভা, কুলাউড়া পৌরসভা এবং বড়লেখা পৌরসভা। এই সবগুলো পৌরসভায় মূলত উৎসবমুখর পরিবেশে যে প্রচারণা চলছে। তো যারা স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা একটা বিষয় অভিযোগ করেছেন যে তাদের প্রতীক এখনো বরাদ্দ করা হয়নি। তবে যিনি দলীয় প্রার্থী আওয়ামী লীগের রয়েছেন তিনি ইতিমধ্যে তার প্রতীক, নৌকার প্রতীক তিনি পেয়ে গেছেন, এবং মানুষ জানে যে তিনি নৌকা প্রতীকে নির্বাচন করছেন, কিন্তু তারা জানে না তাদেরকে প্রতীক কি দেওয়া হবে। তো তারা এই প্রতীক নিয়ে মানুষের কাছে যেতে পারছেন না, এটি তাদের জন্য সমস্যা হচ্ছে। এবং এই পৌরসভার সবচেয়ে বড় যেটি সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, এবং প্রার্থী যারা রয়েছেন তারা এই বিষয়টি আশ্বাস দিচ্ছেন যে তারা যদি নির্বাচিত হন তারা জলাবদ্ধতা নিরসনে তারা কাজ করবেন। তো আমার কাছে মৌলভীবাজারের এই ছিল সবশেষ খবর। আমরা এখন জানবো নেত্রকোনার খবর, সেখানে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। ধন্যবাদ আহাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ বিভাগের অন্যতম জেলা নেত্রকোনা সদরে। এই নেত্রকোনা পৌরসভায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নেত্রকোনা জেলার আসলে মোট 5টি পৌরসভায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভাগুলো হচ্ছে নেত্রকোনা সদর, মদন, দুর্গাপুর, কেন্দুয়া এবং মোহনগঞ্জ পৌরসভা। আমি এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা পৌর শহরের যে প্রাণকেন্দ্র মুক্তারপাড়া এলাকা রয়েছে, সেই মুক্তারপাড়া এলাকায়। আমি সকাল থেকে অবস্থান করছি এই নেত্রকোনা পৌর শহরে। এখানে দেখতে পাচ্ছি যে আসলে এখানে যে মেয়র এবং কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তারা সকাল থেকেই গণসংযোগ করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে নেত্রকোনা পৌর শহরে রাস্তাঘাটের একটি বেহাল দশা রয়েছে, এখানে ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে যানজট সমস্যা। এই সমস্যাগুলো সমাধানে আসলে মেয়র প্রার্থীরা কি করবেন বা কি করতে পারবেন সেই কথাগুলো জানান দিচ্ছেন তারা। সেই কথাগুলো জানাতেই তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তারা কথা বলছেন। তো আমি এখানে আসলে মেয়র পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছেন আওয়ামী লীগের নজরুল ইসলাম খান এবং বিএনপির মনিরুজ্জামান দুদু এবং ওয়ার্কার্স পার্টির সজীব সরকার রতন রয়েছেন। 3 জনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ কাউন্সিলর পদে 46 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এখানে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট 58,396 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রার্থীরা আসলে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন, তারা সেই সমস্ত প্রার্থীকেই আসলে তারা নির্বাচিত করবেন মেয়র এবং কাউন্সিলর পদে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা পৌরসভার সর্বশেষ অবস্থা। এখন আমি চলে যাচ্ছি স্টুডিওতে। সহকর্মী হারুনুর রশিদ জানাচ্ছিলেন নেত্রকোনা থেকে সেখানকার পৌর নির্বাচনের খবরাখবর। তার আগে মৌলভীবাজারের পৌর নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। আচরণবিধির কোনো তোয়াক্কাই করছেন না নরসিংদী পৌরসভার মেয়র প্রার্থীরা। দলীয় প্রতীক নিয়ে যে যার মতো চালাচ্ছেন প্রচারণা। এমনকি স্বতন্ত্র প্রার্থীরাও পছন্দের প্রতীক নিয়ে নেমে পড়েছেন মাঠে। আর রিটার্নিং অফিসারের সেই গতানুগতিক কথা নেওয়া হচ্ছে ব্যবস্থা। রাশেদ লিমনের রিপোর্ট। প্রতীক বরাদ্দের দিন 14 ডিসেম্বর, অথচ 3 দিন আগেই স্বতন্ত্র মেয়র প্রার্থী প্রতীক নিয়ে নেমেছেন প্রচারণায়। একটু কৌতূহল নিয়ে জানতে চাইলে সরল জবাব। মোটামুটি এটা আমি নিশ্চিত যে আমি মোবাইল প্রতীকটা 14 তারিখে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ পাবো। যেহেতু দলীয় প্রতীক অন্যান্য প্রার্থীরা নৌকা দানের শেষে মিছিল করে, রাস্তায় নামলে আমি নেমে আসলে আমার উৎসাহী কর্মীরা অনেক সময় পিছন দিয়ে বা আশেপাশে মোবাইল প্রতীকটা করে তারা স্লোগান দেয়। পিছিয়ে নেই দলীয় প্রার্থীরাও। স্লোগান আর জনসংযোগের প্রধান হাতিয়ার প্রতীক। এমনকি তৈরি করা হয়েছে তোরণও। নির্বাচন আসলে একটা উৎসবমুখর পরিবেশ আমাদের দেশে তৈরি হয়, সেদিক থেকে জনগণ তাদের ইচ্ছে মতো অনেক কিছু বলে থাকে। আমরা তো একটা দল থেকে মনোনয়ন নিয়েছি, দলের মার্কা দানেশী, সেজন্য হয়তো বা জনগণের স্লোগানটা দিতেছে। আর আমরা কোনো আচরণবিধি ভঙ্গ হবে এমন কোনো কাজ আমরা করব না। আর রিটার্নিং অফিসারের মুখে সেই আশ্বাসের বাণী। এটা কিন্তু প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও 2-1 প্রার্থী এই কাজটি করেছেন। তো আমাদের কাছে অভিযোগ পাওয়া মাত্রই কিন্তু আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়েছি এবং প্রাথমিকভাবে আমরা সব প্রার্থীকে সতর্ক করছি এবং এরপর থেকে আমরা জরিমানা শুরু করব।
এ পৌরসভায় 6 জন মেয়র প্রার্থী, 44 জন সাধারণ কাউন্সিলর ও 13 জন লড়ছেন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে। রাশেদ লিমন, সময় সংবাদ, নরসিংদী। পৌর নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন না হলে নির্বাচন কমিশন নয়, সরকারকে এর দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। এই নির্বাচনের মধ্যে নির্বাচন কমিশনের ভূমিকা, সেই অতীতের ভূমিকার পুনরাবৃত্তি যদি হয়, যা ইতিমধ্যে শুরু হয়েছে, তাতে সরকারের প্রতি জনগণের ঘৃণা বিদ্বেষ আরো বৃদ্ধি করে। দেখিয়ে দেন আমরা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করি। এর যদি ব্যত্যয় ঘটে, তার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে, বর্তমান সরকারকেই নিতে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব নিবে না, তারা ইতিমধ্যে কলঙ্কিত। দুপুরের সময় আরো থাকছে। অ্যান্টিবায়োটিক প্রয়োগের 10 দিনের মধ্যে বাজারজাত করলে ব্রয়লার মুরগিতে থেকে যায় স্বাস্থ্য ঝুঁকি। নিরাপদ আমিষ পেতে খামারিদের প্রশিক্ষণ ও সচেতনতার পরামর্শ। আবারও পদ্মা সেতু প্রসঙ্গে, পদ্মা সেতুর নদী শাসন ও পাইলিং কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ পর মাওয়ায় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আছেন আমাদের রিপোর্টার শাহ আলী জয়। জনসভার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়। আসাদ, আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে এই পদ্মা পাড়ের মানুষের যে স্বপ্নের সেতু, স্বপ্নের পদ্মা সেতু, সেই সেতুর মূল অংশের নির্মাণের কাজ কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই পাইলিং পিলারের পাইলিং কাজ উদ্বোধনের মাধ্যমে এই সেতুর মূল অংশ নির্মাণের কাজের উদ্বোধন শুরু হয়। এছাড়া আজ জাজিরা প্রান্তেও কিন্তু আজকে প্রধানমন্ত্রী নদী শাসনের কাজ উদ্বোধন করেছেন এবং স্বভাবতই কিন্তু পদ্মা পাড়ের মানুষেরা উল্লাসিত, স্বভাবতই কিন্তু পদ্মা পাড়ের মানুষেরা উচ্ছ্বসিত। আপনি নিশ্চয়ই ঢাক ঢোলের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনি নিশ্চয়ই ছবি দেখছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এসে এখানে জড়ো হয়েছে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে, অভিবাদন জানাতে। এবং আজ সকাল থেকেই আমরা পদ্মা পাড়ের মানুষের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা মনে করছেন যে তাদের এই স্বপ্ন সেতু বাস্তবায়নের ক্ষেত্রে তারা মূল কারিগর মানছেন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তাকে অভিবাদন জানাতেই কিন্তু সেতু প্রকল্পের পাশে লৌহজংয়ে আজকের এই জনসভার আয়োজন করা হয়েছে। যে জনসভা আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ এবং বিকেল 3টা নাগাদ এই জনসভায় এসে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসাদ, আপনাকে আরো জানিয়ে রাখি যে এই পদ্মা সেতু নির্মাণ হলে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যেমন যোগাযোগ স্থাপন হবে, দক্ষিণাঞ্চলের 23টি জেলার মানুষ সরাসরি রাজধানীর সঙ্গে সংযুক্ত হবেন এবং এই পথটি কিন্তু যে এশিয়ান হাইওয়ে রয়েছে সেই এশিয়ান হাইওয়ের রুট হিসেবেও ব্যবহার হবে। অর্থনীতিবিদরা বলছেন যে পদ্মা সেতু নির্মাণ হলে পাল্টে যাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতি, পাল্টে যাবে বাংলাদেশের চিত্র। তো এত এই বড় অর্জনের পথে আজকের দিনটি কিন্তু মাইল ফলক হয়ে থাকছে, আর সে কারণেই কিন্তু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে লৌহজংয়ের আজকের এই জনসভা। তো অর্থাৎ সর্বশেষ আপনাকে যে তথ্য জানাতে পারি যে বিকেল 3টা নাগাদ মন্ত্রী জনসভা মঞ্চে উঠবেন এবং এই মুহূর্তে মুন্সিগঞ্জের স্থানীয় নেতারা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে জনসভায় বক্তৃতা রাখছেন। আসাদ, এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। সহকর্মী জয় জানাচ্ছিলেন মাওয়া থেকে। মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন শেষে বেলা 3টায় সেখানে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা রয়েছে, সেখান থেকে তিনি জানাচ্ছিলেন। বিভিন্ন দুর্যোগের মাঝেও প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশ অন্যতম বলে মন্তব্য করেছেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সাইমা হোসেন। সকালে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দেশের অন্যান্য দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে যাতে প্রতিবন্ধীরা অবহেলিত না হয় সেদিকেও সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সাইমা হোসেন। এদিকে একই অনুষ্ঠানে যে কোনো দুর্যোগের সময় উদ্ধার অভিযানে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মুফাজ্জল হোসেন চৌধুরী। 3 দিন ব্যাপী এ সম্মেলনে দেশি বিদেশি 400 প্রতিবন্ধী অংশ নিচ্ছেন। ডিসেবিলিটির ব্যাপারে আন্তর্জাতিকভাবে আমরা একটা লিডিং একটা কান্ট্রি, কারণ আমরা যত ডিসেবিলিটি ভাবে যত জিনিস করেছি আর কোনো দেশে এত হয়নি। আর এটা প্রমাণ হচ্ছে যে ইন্টারন্যাশনাল যখন একটা সার্ভে করা হয় 30% রেসপন্স হয়েছে আমাদের যাদের ডিসেবিলিটি আছে। তার মানে আমাদের দেশে মানুষরা স্পেশালি যাদের ডিসেবিলিটিস আছে তারা অনেক এম্পাওয়ার্ড, তারা অ্যাকচুয়ালি অনেক শক্তিশালী। আপনাদের কথাগুলো নিয়ে আমরা এই ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্কে এই কম্পোনেন্টসগুলো রাখবো, আর ফিউচারে যেন আপনারা সব থেকে ভালনারেবল না হন, আপনারা যেন সব থেকে শক্তিশালী হন, এটাই আশা করব। ঘূর্ণিঝড়, বন্যা, বর্ষাকালে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে আনার ব্যবস্থা করা হয়। আশ্রয় কেন্দ্রে সহজে ওঠার জন্য র্যাম্প তৈরি বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে মন্তব্য করে অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত বলেছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে ভয়াবহ বিপর্যয় হবে। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির এক সেমিনারে ডক্টর বারাকাত একথা বলেন। ভারসাম্যহীন অর্থনীতির বিকাশ ও আন্তর্জাতিক শক্তির মদতে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের প্রসার হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। গত 4 দশকে কিছু মানুষ অঢেল সম্পদের মালিক হয়েছেন আর ব্যাপক জনগোষ্ঠী নিঃস্ব হয়েছেন। মানব কল্যাণ বিমুখ উন্নয়ন ধারা মৌলবাদের রাজনৈতিক অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ়করণের সকল শর্ত সৃষ্টি ও সম্প্রসারিত করেছে। সাম্প্রদায়িক জঙ্গিত্বের ক্রমধারা যা তাতে স্পষ্ট যে ওরা যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে। যদি নিরস্ত করা না যায় তাহলে সামনে সম্ভবত আরো বড় মাপের নতুন ধরনের বিপর্যয় ঘটবে, যা হয়তোবা এই মুহূর্তে কল্পনাও করা যাচ্ছে না। জনশক্তি রপ্তানিতে প্রায় 1 কোটির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার 44 বছরে অভিবাসী বিষয়ক আলাদা মন্ত্রণালয়, রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নীতিমালা, $1.5 বিলিয়ন রেমিটেন্স সহ এ খাতের সফলতা অনেক। তবে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশগামীদের বিপন্ন জীবন কিছুটা হলেও ম্লান করে দিয়েছে এসব অর্জন। এ অবস্থায় এ খাতের অনিয়ম দূর করে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। সাজিদ রাজুর রিপোর্ট। একটু সুখের আশায় সমৃদ্ধির খোঁজে ঘর ছেড়ে বিদেশে পাড়ি জমান বাংলাদেশিরা। এদেরই শ্রমে ঘামে পাঠানো রেমিটেন্সের পরিমাণ বর্তমানে প্রায় $1.5 বিলিয়ন। 2 দশক আগেও যা ছিল $1,000 মিলিয়ন নিচে। স্বাধীনতার পর আরব বিশ্বে নির্মাণ শ্রমিক পাঠানোর মধ্য দিয়ে জনশক্তি রপ্তানির বিকাশ ঘটে বাংলাদেশে। 3000 থেকে শুরু হয়ে সময়ের ব্যবধানে সে সংখ্যা এখন 90 লাখ ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রমিক যাচ্ছে দেশ মহাদেশে। এ খাতের বিকাশে হয়েছে আলাদা মন্ত্রণালয়, প্রতিষ্ঠা হয়েছে আলাদা ব্যাংক। তবে দক্ষ শ্রমিক পাঠানোর প্রতিযোগিতায় অন্য দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ জনশক্তি রপ্তানি নিশ্চিত করতে না পারলে বাজার হারাবে বাংলাদেশ। জনশক্তি রপ্তানিতে খরচ কমানো ও সুশাসন নিশ্চিত করাও চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। বাইরের দেশে এমপ্লয়াররা যখন আসে তখন আমরা যখন নেগোসিয়েশন টেবিলে যখন বসি তখন আমরা ওই আনস্কিল ভাবে প্রেজেন্ট করার কারণে কেন প্রথম নেগোসিয়েশন আমরা হারিয়ে ফেলি। বেতন, সুযোগ সুবিধা এগুলো আন্ডারমাইন হয়ে যাবে তখনই যদি আপনি আনস্কিল হিসাবে পরিচয় দেন। গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা সেটা একটা বড় চ্যালেঞ্জ। বিদেশে দক্ষ জনশক্তির বড় চাহিদা, আমাদের অতিরিক্ত জনশক্তি রয়ে গেছে, কিন্তু সেটাকে আমরা ঠিক ভ্যালু অ্যাড করে পাঠানো সেটা খুব দরকার। প্রবাসী কল্যাণমন্ত্রী বলছেন, শ্রমিকদের দক্ষতা নিশ্চিত করার বিষয়টিতেই দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। প্রতি উপজেলাতে একটা ট্রেনিং সেন্টার হবে এবং ওই ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি রপ্তানি শুধু নয়, দেশের জন্য আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলব। মধ্যপ্রাচ্যে আরও লোক পাঠানো, অস্ট্রেলিয়াকে ওপেন করা, থাইল্যান্ডকে ওপেন করা, নতুন নতুন বাজার সৃষ্টি করে। শ্রমবাজারের বহুমুখিতা ও নারী শ্রমিকদের নিরাপত্তায় নেয়া সরকারের নানা পদক্ষেপের সুফল দেশ খুব শিগগিরই পাবে বলেও জানান মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। 1971 সালের এই দিনে দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাবাহিনীর আস্তানায় হামলা চালিয়ে বিজয় ছিনিয়ে আনে বাংলার দামাল ছেলেরা। নিজ জেলাকে শত্রুমুক্ত করে লাল সবুজের বিজয়ের পতাকা উড়িয়ে আনন্দে মেতে ওঠেন তারা।
ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 1971 সালের এদিন সিলেটের গোলাপগঞ্জের সীমান্তবর্তী হাকালুকি হাওড় এলাকায় 4 নম্বর সেক্টরের কুকিতলা সাব সেক্টরের 40 জন বীর মুক্তিযোদ্ধা অতর্কিতভাবে পাক জান্তার উপর ঝাঁপিয়ে পড়েন। এতে 25 জন হানাদার প্রাণ হারায়, শহীদ হন 3 মুক্তিযোদ্ধা। প্রবল প্রতিরোধের মুখে পাক বাহিনী গোলাপগঞ্জ ছেড়ে সিলেটের দিকে পালিয়ে যায়। এরপর শত্রুমুক্ত ঘোষণা করে চৌমুহনীতে লাল সবুজের পতাকা ওড়ান মুক্তিকামী জনতা। স্বাধীনতা যুদ্ধে নরসিংদীর বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের শতাধিক সম্মুখ যুদ্ধ হয়। এসব খণ্ড খণ্ড যুদ্ধে জেলার 116 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে 12 ডিসেম্বর মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে হানাদার মুক্ত হয় ঢাকার কাছের এই জেলাটি। পরে লাল সবুজের পতাকা নিয়ে বিজয় মিছিল করে মুক্তিকামী জনতা। এছাড়া বগুড়ার আদমদিঘি ও কুষ্টিয়ার ভেড়ামারায় মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী পাক সেনাদের পরাজিত করে স্বাধীনতার পতাকা ওড়ান। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেখছেন দুপুরের সময়। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গৃহস্থালী বর্জ্য। ছড়াচ্ছে রোগ জীবাণু, দূষিত হচ্ছে পরিবেশ। বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের একক ক্ষমতা থাকা সত্ত্বেও শুধু সদিচ্ছা আর নগরীর প্রতি দায়িত্ববোধ অভাবেই শৃঙ্খলা আনা যাচ্ছে না বর্জ্য ব্যবস্থাপনা, এমন মত পরিবেশবিদদের। আর বিষয়টি স্বীকার করে সিটি কর্পোরেশন বলছে, আগামী 31শে মার্চের পর রাজধানীর সড়কগুলোতে দেখা যাবে না আবর্জনার স্তূপ। সাইদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। রাজধানীর প্রগতি সরণি প্রধান সড়কের একটি চিত্র এটি। ঘড়ির কাঁটায় সকাল গড়িয়ে দুপুর 3টা। অনেকটা রাস্তা বন্ধ করেই এখানে চলছে বর্জ্য অপসারণের কাজ। সড়কে লেগে আছে যানজট। যদিও বিশ্বের অন্যান্য দেশে ভোরের আলো ফোটার পর এরকম দৃশ্যের দেখা মেলা খুবই দুষ্কর। আর নানা কারণে দীর্ঘদিন ধরে নগর পরিকল্পনাবিদরাও বলে আসছেন, দিনে নয় বর্জ্য অপসারণ করা উচিত রাতে। তবে কে শুনছে কার কথা? ফলে দিন শেষে রাত হয় কিন্তু শেষ হয় না রাজধানীর আবর্জনার স্তূপ। তাই অনেকটা ক্ষোভ নিয়েই সাধারণ মানুষ বলছে, বছরের পর বছর যাচ্ছে, অপরিবর্তিতই থেকে যাচ্ছে রাজধানীর এই চিত্র। আগের মতোই আছে। সিটি কর্পোরেশন যে রাস্তাঘাটে ময়লা, এটা আপনার বিভিন্ন জায়গায় আমাদের চোখে পড়ে, আপনাদের চোখে পড়ে। দুর্গন্ধগুলো নাকে যাচ্ছে, বিভিন্ন ধরনের রোগ ছড়াই যাচ্ছে। ঢাকা শহরে মানুষ বাস করার উপযোগ্য নয় এখন। পরিবেশবিদরা বলছেন, রাজধানীতে বর্তমান যে বায়ু দূষণের মাত্রা, তার অধিকাংশের উৎপত্তি স্থল এই পচা দুর্গন্ধযুক্ত আবর্জনার স্তূপ। আমাদের সবচেয়ে ব্যস্ততম সময়, তখন কিন্তু তারা এই আবর্জনাগুলি, বর্জ্যগুলি ক্যারি করে, অপসারণে কাজ করে। কিন্তু সেই জায়গায় যদি রাত্রে সংগ্রহ করা, আমরা বাসা বাড়ি থেকে আমাদের বর্জ্য রাত 10টার মধ্যে হয়তো দিয়ে দিব, নিয়ে যাবে, ভোর 6টার মধ্যে তার আমাদের মূল যেখানে ডাম্পিং ইয়ার্ড সেখানে চলে যাবে। সিটি কর্পোরেশন বলছে, আগামী 31শে মার্চের পর ঢাকার রাস্তায় আর দেখা যাবে না আবর্জনার স্তূপ। প্রত্যেকটা ওয়ার্ডে মিনিমাম 2টা করে মিড ট্রান্সফার স্টেশন থাকবে। অত্যাধুনিক পদ্ধতিতে বানানো হবে, কোনো রকম গন্ধ বেরোবে না এবং মানুষের চোখের অন্তরালে এই কাজটা হবে। বিশ্বব্যাংকের এক সমীক্ষায় দেখা যায়, প্রতিদিন ঢাকা শহরে প্রায় 7,000 টন বর্জ্য উৎপাদিত হয়, যার 60 থেকে 70 ভাগ অপসারণ করা হলেও বাকিটা ছড়িয়ে ছিটিয়ে থেকে যায় শহরের অলিতে গলিতে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। বিপিএল এর ফাইনালে লড়তে কোয়ালিফায়ারে মুখোমুখি রংপুর ও কুমিল্লা। এলিমিনেটরে সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটস খেলবে বরিশাল বুলসের বিপক্ষে। দিনাজপুরে কান্তজিউ মন্দিরের রাসমেলায় এবং ইস্কন মন্দিরের কীর্তনে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন ও সমন্বয় পরিষদের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা এ ধরনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। গত বৃহস্পতিবার রাত 8টার দিকে দিনাজপুরের কাহুরোলে ইস্কন মন্দিরে কীর্তন অনুষ্ঠানে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মিঠুন চন্দ্র রায় ও রণজিৎ রায় নামে দুজন গুলিবিদ্ধ হন। এর আগে 4 ডিসেম্বর কান্তজিউ মন্দিরের রাসমেলায় একইভাবে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। দেশে পূরণকৃত প্রাণীজ আমিষের 2/3 আসে ব্রয়লার মুরগি থেকে। তবে এটি খাদ্য হিসাবে কতটা নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন, ব্রয়লার মুরগিতে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর পাশাপাশি মৃত্যুরও কারণ হতে পারে।
তবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ কমানো এবং প্রয়োগের 10 দিন পর তা বাজারজাত করলে খাদ্য হিসেবে এটি নিরাপদ। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে নিরাপদ ব্রয়লার মুরগি উৎপাদন করছেন গাজীপুরের 150 জন খামারি। শেখ জায়েদের রিপোর্ট। 90-এর দশকে দেশে বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি পালন শুরু। খুব দ্রুত এটি ছড়িয়ে পড়ে প্রত্যন্ত অঞ্চলেও। এতে প্রাণীজ আমিষের ঘাটতি পূরণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় অনেকের। জন্মের 1 মাসের মধ্যেই খাওয়ার উপযোগী হয় এক একটি মুরগি। কিন্তু মাংস উৎপাদনে যে ওষুধ ব্যবহার হচ্ছে তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। যদি র্যান্ডাম আমাদের অ্যান্টিবায়োটিক ব্রয়লার ফার্মে ব্যবহার করা হয় এবং এই মাংসটা যদি মানুষ কন্টিনিউয়াস খাইতে থাকে, সেই ক্ষেত্রে এই সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো মানুষের দেহে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাবে। সেক্ষেত্রে মানুষের জীবন অবশ্যই হুমকির মধ্যে আসবে। তবে সুখবর হচ্ছে এরই মধ্যে নিরাপদ এই আমিষ উৎপাদন করছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্রামের 150 জন খামারি। এক্ষেত্রে খামারিদের প্রশিক্ষণ ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগকে সহযোগিতা করছে জাইকা ও বিপিএটিসির ইমপ্রুভিং পাবলিক সার্ভিস থ্রো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট IPS TQM প্রকল্প বাস্তবায়নে জাপানি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ থিম কাইজেন। জনসেবার মান বৃদ্ধিকরণের লক্ষ্যে বিভিন্ন রকমের প্রজেক্ট নেওয়া হয়েছে। এটা হলো কাইজেন থিমের মাধ্যমে। যেহেতু এখানে বায়োসিকিউরিটি প্রচুর পরিমাণে ডেভেলপ করছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে রোগ বালাই অনেক কম হচ্ছে। যেহেতু আমাদের এখানে রোগ বালাই কম হচ্ছে, সেহেতু আমাদের এখানে খামারিদের মেডিসিন অনেক কম লাগছে। আগে 1000 মুরগির মধ্যে আমরা 5000 টাকা টিকাদান করতাম। এখন অ্যান্টিবায়োটিক দেই না, যদিও দেই তাইলে আপনার হার্বালের কিছু এনে দিতেছি। নিরাপদ খাদ্য উৎপাদনের স্বার্থে এই প্রকল্প আরো বড় পরিসরে দেশব্যাপী ছড়িয়ে দিতে উপজেলা প্রাণী সম্পদ বিভাগে জনবল বৃদ্ধি এবং খামারিদের সরকারি সহযোগিতা দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। শেখ জায়েদ, সময় সংবাদ, গাজীপুর। এবছর দেশে বড় ধরনের শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। দুপুরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, ডিসেম্বরের শেষে দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে যেটা হবে সেটা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ পর্যন্ত আসতে পারে। সেটা 8 ডিগ্রি নিচে টেম্পারেচার নামার কোনো সম্ভাবনা নেই। এবারের হচ্ছে যে বাতাস স্ট্রং হয় না, ঊর্ধ্বাকাশে বায়ু প্রবাহ হয়, সেটা শক্তিশালী বায়ু থাকে। এটা মনে করেন 200 কিলোমিটার বেগে 30,000 ফিট উপর দিয়ে বাতাস যাচ্ছে, সেই বাতাসের প্রভাব আস্তে আস্তে নিচের দিকে যতটা নেমে আসে, তার সাথে শীতের বাতাসটা আসে নর্থ ওয়েস্ট থেকে, কিন্তু এবছর সেটা নেই। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষায় উপকূলীয় জেলা পটুয়াখালীর বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হলেও সেগুলোর কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। নির্মাণের অল্প সময়ের মধ্যেই ভেঙে যাচ্ছে বাঁধগুলো। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণের নামে পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে ঠিকাদাররা নামমাত্র কাজ করে হাতিয়ে নিচ্ছে সরকারি অর্থ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থানীয়ভাবে সমস্যা থাকলেও অনিয়মের সুযোগ নেই। মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বন্যা ও জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষায় চলতি বছরের আগস্টে 90 লাখ টাকা ব্যয়ে আগুনমুখা নদীর তীরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া চারিপাড়া থেকে পশুরবুনিয়া পর্যন্ত 3 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। তবে নির্মাণের 4 মাসের মধ্যেই বাঁধটির অধিকাংশ এলাকা ভেঙে গেছে। এতে দুর্নীতি সহ কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। একটা অফিসার আইলে 10,000 বাজিয়ে দেয়, জায়গা হারাইতে গেল এই জায়গা, আমরা এই জায়গায় ভরে দেই। বাজেটটা যেভাবেই হয়, কিন্তু মানসম্মত কাজ হইতেছে না। প্রতি বছরই ওই কোন রকম একটু দেয়, কিন্তু আবার ভাঙ্গে যায়, আমরা বর্ষার সিজন আবার তলাই থাকি। যারা নেতা ফেতা আছে এরা এদিকে ঠিকাদারদের দাবি, টেন্ডার অনুযায়ী কাজ করা হয়েছে। যেভাবে নিয়ম ওই অনুযায়ী আমি কাজ করছি। বাকি যে অন্য যে 2 গ্রুপ ঠিকাদার আছে তারা কিভাবে কি করছে ওইটা আমি ভালো বলতে পারবো না। তবে কাজের মান খারাপ হওয়ার কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, অনিয়মের কোনো সুযোগ নেই। যেসব ঠিকাদার বাইরে থেকে আসছিল তাদের পক্ষে মাটিটা সংগ্রহ করা একটু অসুবিধা হয়েছে। আমাদের হলো একটা ইমার্জেন্সি টিম আছে, ওই টিম এসে কাজ যাচাই বাছাই করার পর তারা যেটা রিকমেন্ড করবে সেটাই বিল প্রদান করা হবে। আগুনমুখা নদীর তীর ঘেঁষা পটুয়াখালীর লালুয়া ইউনিয়নে 20,000 মানুষ বসবাস করেন। সময় সংবাদ, পটুয়াখালী। অবশেষে জলবায়ু ইস্যুতে একটি চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে। প্যারিস জলবায়ু সম্মেলনের বর্ধিত দিনে
টানা 16 ঘন্টা কর্মকর্তা ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনার পর খসড়াটি চূড়ান্ত হয়। চুক্তির শর্তগুলো নিয়ে বিস্তারিত কিছু বলা না হলেও ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আজ স্থানীয় সময় সকাল 10:30টায় খসড়াটি অনুমোদনের জন্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হবে। সমঝোতায় পৌঁছাতে প্যারিস জলবায়ু সম্মেলনের মেয়াদও একদিন বাড়ানো হয়, আর এতে ফলও মেলে। জাতিসংঘের কনফারেন্স অব পার্টিস খ্যাত COP21-এর পর্দা নামার আগেই জলবায়ু রক্ষায় গৃহীত চুক্তির খসড়া চূড়ান্ত করতে সমর্থ হন বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধিরা। খসড়াটি জাতিসংঘের 6টি দাপ্তরিক ভাষায় অনুবাদের পর আজই প্যারিসের স্থানীয় সময় সকাল 10:30টায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানেই নির্ধারিত হবে চুক্তির খসড়াটি চূড়ান্ত অনুমোদন পাবে কিনা। একটি সার্থক চুক্তির আশায় গেল মাসের 30শে নভেম্বর প্রায় 200 দেশের অংশগ্রহণে শুরু হয় জলবায়ু সম্মেলন। টানা 2 সপ্তাহের আলোচনা পর্যালোচনার পর চুক্তি সইয়ের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। শুক্রবার সম্মেলনের সভাপতি লরা ফ্যাবুস সাংবাদিকদের বলেন, যে সুযোগ সামনে এসেছে তা সবার গ্রহণ করা উচিত। জলবায়ু রক্ষায় একটি উচ্চাকাঙ্ক্ষী চুক্তিতে পৌঁছাতে এর চেয়ে উপযুক্ত পরিস্থিতি আর কখনো সৃষ্টি হয়নি। সর্বশেষ সিদ্ধান্তটি নির্ভর করছে মন্ত্রীদের পছন্দের উপর। সমঝোতার পথে প্রধান অন্তরা হিসেবে দাঁড়িয়েছিল চীন। শুক্রবার তারা নিজেদের নমনীয় হওয়ার কথা জানায়। সম্মেলনে যোগ দেওয়া মার্কিন প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে এক বৈঠকের পর একথা জানান চীনের প্রতিনিধি দলের প্রধান শি জিনহুয়া। আজকের আলোচনায় চীন সম্পূর্ণ গঠনমূলক এবং নমনীয় দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে, কারণ আমরা এমন একটা চুক্তি চাই যাতে পৃথিবীর মানুষ আবার আশাবাদী হয়ে উঠতে পারে, বুঝতে পারে যে বিশ্ব ব্যবস্থা কাজ করছে। এদিকে চলতি শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস নয়, বরং তা 1.5 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার দাবি অব্যাহত রেখেছে ফরাসি পরিবেশবাদীরা। শুক্রবার প্যারিসের রাস্তায় সমবেত হয়ে তারা পরিবেশের ক্ষয়ক্ষতি ইস্যুতে গরিব দেশগুলোর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানায়। জাহিদুর রহমান, সময় সংবাদ। বিপিএল এর খবর। জমজমাট প্রথম কোয়ালিফায়ারের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। মিরপুরে টসে হেরে ব্যাট করছে মাশরাফির কুমিল্লা। শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লার সংগ্রহ বিনা উইকেটে 64 রান। এই ম্যাচে বিজয়ী দল পেয়ে যাবে সরাসরি ফাইনালের টিকিট। মিরপুরে টস হেরে ব্যাটিংয়ের শুরুতে বেশ সাবধানী কুমিল্লার 2 উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও লিটন দাস। তবে সময়ের সাথে খোলস ছেড়ে রাইডার্স বোলারদের ওপর চড়াও হতে থাকেন এই 2 ব্যাটসম্যান। উইকেটের সন্ধানে বোলিং পরিবর্তন করে এখনো সাফল্যের দেখা পায়নি রাইডার্স অধিনায়ক সাকিব। এর আগে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে 2 দলের সেরা একাদশে এসেছে একটি করে পরিবর্তন। কুমিল্লার এনামুল হক জুনিয়রের বদলে জায়গা পেয়েছেন বোলিং অলরাউন্ডার মাহমুদুল হাসান এবং রংপুরে জায়েদ চৌধুরীর বদলে এসেছেন অনূর্ধ্ব 19 দলের সাবেক ব্যাটসম্যান আল আমিন। এদিকে সন্ধ্যায় বরিশাল বুলস ও ঢাকা ডায়নামার্স খেলবে বিপিএল এর এলিমিনেটরে। বিজয়ী দলের জন্য ফাইনালে খেলার সুযোগ থাকলেও হেরে গেলেই আসর থেকে বিদায় নিতে হবে, তাই 2 দলের কাছে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। ঢাকার বিপক্ষে লিগ পর্বের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বরিশাল। তবে ঢাকার স্পিনার মোশাররফ রুবেলের বিশ্বাস এলিমিনেটরে জয় পাবে তার দল। সন্ধ্যা 6:30টায় শুরু হবে 2 দলের এই ম্যাচ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মতো সমান 14 পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থাকায় বরিশালকে খেলতে হচ্ছে এলিমিনেটরে, যেখানে তাদের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। যে দলটির বিপক্ষে লিগ পর্বের 2 বারের দেখাতেই জয় পেয়েছে বরিশাল, এলিমিনেটরে মাঠে নামার আগে যা নিশ্চয়ই বাড়তি আত্মবিশ্বাস দিবে মাহমুদুল্লাহ রিয়াদের দলকে। বরিশালের শেষ ম্যাচে বিশ্রামে থাকলেও এলিমিনেটরে ফিরবেন 2 ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল ও কেভন কুপার। ঢাকার বিপক্ষে সেঞ্চুরি পাওয়া এভেন লুইস আবারও ব্যাটে ঝড় তোলার অপেক্ষায়, তাই নির্ভর বরিশাল ম্যাচের আগের দিন অনুশীলন করেনি। আর গেইলের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকায় ফাইনালের লক্ষ্য পূরণের ব্যাপারেও আত্মবিশ্বাসী বরিশালের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। যেটা আমাদের লক্ষ্য, আমরা যদি আমাদের লক্ষ্যটা অ্যাচিভ করতে পারি তো ইনশাল্লাহ আরও খুশি হব। আমরা সবাই জানি যে উনি কত বড় মাপের প্লেয়ার এবং একই সঙ্গে উনি খুবই ভালো একজন মানুষ। ওনার সাথে আমরা খেলতে পেরে আমাদের খুব ভালো লাগছে এবং আমরা অনেক কিছু জানতে পারছি। অনেক সময় অনেক ধরনের মেসেজ উনি আমাদেরকে শেয়ার করেন, তো এই জিনিসগুলো খুবই ভালো, আমাদের একটা লার্নিং কার্ভ।
অন্যদিকে এক ঝাঁক তারকা নিয়েও লিগ পর্বে কিছুটা ধুঁকতে হয়েছে কুমার সাঙ্গাকারা ঢাকাকে। 10 ম্যাচে 4 জয়ে কোনো মতে তারা পেয়েছে এলিমিনেটরের টিকিট। প্রতি ম্যাচেই প্রায় নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নেমেছে ঢাকা ডায়নামাইটস। লিগ পর্ব শেষ হলেও এখনো দলের কম্বিনেশন নিয়ে সমস্যা আছে কিনা তা নিয়ে উঠতে পারে প্রশ্ন। কিন্তু এই ম্যাচ হারলেই তো বিদায় নিতে হবে। এটা তো মাস্ট উইন গেম, আমাকে জিততেই হবে। তো আমাদের ওইভাবেই সব প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো ইনশাল্লাহ আমরা ওই ম্যাচটা জিতে এলিমিনেটেড 2-তে যাব, তারপর ফাইনাল এভাবে স্টেপ বাই স্টেপ হবে। ম্যাচের আগের দিন অনুশীলন করেনি কুমার সাঙ্গাকারার দল। লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকার সাঙ্গা মুস্তাফিজ বিশ্রামে থাকলেও ফিরবেন এলিমিনেটরে, যা দর্শকদেরও সুযোগ করে দেবে গেইল মুস্তাফিজের প্রথম দ্বৈরথ দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, কোনো ষড়যন্ত্রে পদ্মা সেতুর কাজ আটকাতে পারেনি। যে জাতি সম্পর্কে জাতির পিতা বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। পদ্মা সেতুর কাজ শুরু হওয়ায় খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে আশাবাদ। বরাদ্দের আগে দলীয় প্রতীক নিয়ে চলছে পৌর নির্বাচনের জনসংযোগ। সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে প্রস্তুত ভোটাররা। স্বাধীনতার পর জনশক্তি রপ্তানিতে কোটির মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। জবাবদিহিতা নিশ্চিত হলেই আগামী চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব, মত বিশ্লেষকদের। এবং টানা 16 ঘন্টা আলোচনা শেষে জলবায়ু চুক্তির খসড়ায় সম্মতি চূড়ান্ত হবে মন্ত্রী পর্যায়ের বৈঠকে, তবে জানা যায়নি শর্তগুলো। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।